আসসালামু আলাইকুম। হ্যালো। আজকে আমাদের আলোকিত শিশু চিকিৎসা ভিত্তিক স্কুলের লাইভ প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকে লাইভ প্রোগ্রামে যারা এসেছেন যদি রেসপন্স করেন তাহলে খুব ভালো হবে। প্রথমে আমি একটু জানতে চাচ্ছি যে আমাদের আজকে লাইভ প্রোগ্রামে কথাটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। কথা কি বোঝা যাচ্ছে? কথা কি শোনা যাচ্ছে? কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে? হ্যালো হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? প্রিয় অভিভাবক, আসসালামু আলাইকুম। আজকে আলোকিত শিশু চিকিৎসাভিত্তিক স্কুলের লাইভ প্রোগ্রামে আমরা একটি বিষয় নিয়ে আপনাদের সামনে শেয়ার করব, তারপর আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব। এই লকডাউন পরিস্থিতিতে আলোকিত শিশুরা বাসায় কীরকম আছে, কি সমস্যা ফেস করছেন আপনারা, এই বিষয়গুলো আমরা আপনাদের যে সমস্যাগুলো ফেস করছেন সেগুলি কিছুটা ব্যবস্থাপনা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আমরা কিছু কিছু আলোচনায় যাই। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি সেটি হলো হাউ টু ইনশিওর চাইল্ডস পজিটিভ গ্রোথ। একজন শিশুর পজিটিভ গ্রোথটাকে আপনি কিভাবে নিশ্চিত করবেন সেই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো। অভিভাবক, মা বাবা সকলেই কে আমরা চাই না আমাদের সন্তানের বিকাশটা পজিটিভ হোক। আমরা সবাই চাই আমাদের বাচ্চার বিকাশটা পজিটিভ হোক। কিন্তু আমাদের চাওয়ার সাথে যখন আমাদের কাজে সামঞ্জস্যতা থাকে না, তখনই এর মধ্যে আমরা তারতম্য দেখতে পাই। শিশুর বিকাশটা সবসময় পজিটিভ হয় না। তাহলে কোন বিশেষ দিকগুলো আমরা যদি খেয়াল রাখি তাহলে আমাদের এই বিকাশটা পজিটিভ হতে পারে। প্রথমে আমরা বুঝি যে শিশু, আমি আগে বলেছি, শিশু যে বয়সটা, এই বয়সে শিশুর বিকাশের দিকে অভিভাবকের খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হয়। বিকাশ কিন্তু সময়ের সাথে অটোমেটিক হবে, এটা আইদার পজিটিভ অর নেগেটিভ। তাহলে বিকাশ শুধু হলেই তো হবে না, বিকাশটা হতে হবে অবশ্যই পজিটিভ। যদি নেগেটিভ বিকাশ বাচ্চা বেশি গ্রো করে তাহলে কি সেটি আমাদের জন্য বাচ্চার ইন্ডিপেন্ডেন্সি বা সমাজের ইনক্লুশনের জন্য পজিটিভ হবে? কখনোই হবে না। তাহলে পজিটিভ বিকাশটা আমরা কিভাবে ইনশিওর করব? আমরা যদি 7টি পয়েন্ট আমি এখানে বিশেষভাবে আলোচনা করব, এই 7টি পয়েন্ট যদি আমরা খেয়াল রাখি তাহলে আমরা শিশুর বিকাশকে পজিটিভ গ্রোথটাকে নিশ্চিত করতে পারি। তাহলে 7টি বিকাশের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, এই বিষয়গুলো দেখবেন যে আপনাদের খুব কমন কিছু বিষয় আসবে যেগুলো আমরা জানি,
আমরা যে জানি, এই জানার সাথে আমাদের কর্মের যে সামঞ্জস্যটা, এটা কতটুকু, এই বিষয়গুলো যদি আমরা একটু সহজভাবে দেখি তাহলে বুঝতে পারবো। তাহলে প্রথম যে বিষয়টি আমরা তুলে ধরব, যে শিশুর বিকাশকে ত্বরান্বিত করার জন্য, পজিটিভ বিকাশকে ত্বরান্বিত করার জন্য আমাদের প্রথম যে বিষয়টি দৃষ্টিপাত রাখতে হবে সেটি হলো শিশুর প্রপার ডায়েট, হ্যাঁ, বা সুষম খাবার। এখানে ব্যালেন্স ডায়েট বা সুষম খাবারের প্রতি গার্জিয়ানদেরকে খুবই বেশি মনোযোগী হতে হবে। আমরা তো আমাদের দৈনন্দিন খাবারে অনেক রকমের খাবার অন্তর্ভুক্ত করি আমাদের সকলের জন্য, কিন্তু বিশেষ দিকে মনোযোগী হয়ে আপনাকে কিছু বিশেষ খাবার তার জন্য রাখা প্রয়োজন। অথবা সেই খাবারটা সমাজের আপনার পরিবারের অন্য সদস্যদের প্রয়োজন নাও লাগতে পারে, কিন্তু শিশুর জন্য প্রয়োজন হবে। তাহলে ব্যালেন্স ডায়েট আমাদেরকে শিশুর জন্য রাখতে হবে। তাহলে ব্যালেন্স ডায়েটটা কি অনুপাতে এই ডায়েটটা আমরা শিশুকে দিলে তার জন্য উপযুক্ত হবে, এই ব্যালেন্স ডায়েটটা আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, ব্যালেন্স ডায়েট। এই সময় শিশুর যে গ্রোথটা হয়, এই গ্রোথ হরমোনকে স্টিমুলেট করার জন্য এই ব্যালেন্স ডায়েট খুবই গুরুত্বপূর্ণ, গ্রোথ হরমোনগুলোকে স্টিমুলেট করার জন্য। তাহলে ব্যালেন্স ডায়েটটা আমরা ডিটেলস আকারে এখানে আজকে বলবো না, কিন্তু ব্যালেন্স ডায়েটটা আমরা মাথায় রাখি। আর এই ব্যালেন্স ডায়েটের একটা চার্ট কিন্তু আমরা চাইলেই আমাদের নেট থেকে বা বিভিন্ন বই থেকে আমরা বাচ্চার বয়স উপযোগী এই ব্যালেন্স ডায়েটের চার্টটা আমরা সংগ্রহ করতে পারি। আর সংগ্রহ করে সেটিকে প্রাধান্য দিয়ে আমরা বাচ্চার খাবারটাকে নিশ্চিত করতে পারি। এখানে আমরা খুব সচরাচর যে খাবারগুলো আমরা সচরাচর খাই, এখানে আপনার আমরা বলি যে ঢেকি ছাটা চাউল বা ব্রাউন রাইস। ব্রাউন রাইস আমাদের দেখবেন যে অনেক জায়গাতেই পাওয়া যায়, সুপার মলগুলোতে একদম কমন ব্রাউন রাইস। কিন্তু আমি যদি আমাদের সমাজে তাকাই, খুব কমই দেখতে পাই যে আমরা ব্রাউন রাইসটা ব্যবহার করি শিশুর জন্য। আমরা কিন্তু আলাদা করে এটি তার জন্য রান্না করতে পারি, যদি আমরা তার একটু ভালো বিকাশ চাই। আমরা কি করি, অ্যাজ ইউজুয়াল আমরা যে রাইসটা খাই সেই রাইসটাই আমাদের শিশুদেরকেও আমরা দিয়ে থাকি। তাহলে একটু চেষ্টা করলে আমরা এই রাইসটাকে ইনশিওর করতে পারি। এই রাইসটা বাচ্চার জন্য খুবই উপকারী। তার সাথে বাচ্চাকে প্রতিদিন আপনার সবুজ শাকসবজি এবং খুব তাজা ফলমূল খাওয়াতে হবে। এখানে অবশ্যই রাসায়নিক উপাদানগুলো খেয়াল রাখতে হবে, যারা ফরমালিন মুক্ত হয় সে খেয়াল রাখতে হবে। কাজে তাজা শাকসবজি ফলমূল ইনশিওর করতে হবে প্রতিদিন। এখানে বাচ্চাকে বাদাম, সরিষা জাতীয় মানে শস্য জাতীয় খাবারগুলো, শস্য কি আছে, আমরা গম পাবো, এখানে বিভিন্ন রকমের বাদামগুলো পাবো। কাজে আমরা এখানে আরো বিভিন্ন রকম খাবার পাবো, শস্য জাতীয় খাবার ভালো। সিমের বিচি হতে পারে, এখানে বাচ্চার জন্য খুব ভালো কাজ করবে এই খাবারগুলো। তাহলে মাছ, মাংস, দুধ, ডিম এগুলো তো আমরা খুব কমন খেয়েই থাকি, এগুলো তো অবশ্যই থাকবে, কিন্তু পরিমাণ মতো থাকতে হবে। এখন আমরা সাধারণত দেখি যে বাচ্চাকে যে এই যে ব্যালেন্স ডায়েটটা ইনশিওর করব, এই ব্যালেন্স ডায়েটটা প্রতি বেলায় কি নিশ্চিত করতে পারছি, প্রতিদিন কি পাচ্ছি, প্রতি সপ্তাহে কি পাচ্ছি, বা প্রতি মাসে কি পাচ্ছি, এটি আমাদেরকে ইনশিওর করতে হবে। যেহেতু আমরা বিশেষভাবে বাচ্চার দিকে নজর দিতে চাই, সেহেতু বিশেষভাবে আমাদেরকে এই ডায়েটটা ইনশিওর করতে হবে। আমরা 2 বেলা দিতে পারলাম, 2 দিন দিতে পারলাম, বাকি সপ্তাহে 5 দিন অ্যাটেনশন দিলাম না, তাতে হবে না। কারণ গ্রোথ হরমোনকে প্রতিনিয়ত স্টিমুলেট করতে হবে। প্রতিনিয়ত গ্রোথ হরমোন আমাদেরকে বিকাশে সহযোগিতা করবে। কাজেই হিউম্যান গ্রোথ হরমোনগুলোকে স্টিমুলেট করার জন্য ব্যালেন্স ডায়েটের বিকল্প নয়। আপনাকে ব্যালেন্স ডায়েটটাকে ইনশিওর করতে হবে এই খাবারগুলোর মাধ্যমে। দ্বিতীয়ত যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে, প্রথমে তো বাচ্চা শারীরিকভাবে মানসিকভাবে বিকশিত হলো, এখন আমাদেরকে মানসিকভাবে বিকশিত হওয়ার জন্য তার ফাংশনকে ত্বরান্বিত করার জন্য যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হবে, পজিটিভ এনভায়রনমেন্ট বা শিশু উপযোগী পরিবেশ বা কার্যকরী পরিবেশ। তাহলে পজিটিভ এনভায়রনমেন্টগুলোকে ইনশিওর করতে হবে। তাহলে এই পজিটিভ এনভায়রনমেন্টটাকে আমরা কীভাবে ইনশিওর করব, আমরা একটু যদি খেয়াল করি, শিশুর জন্য পজিটিভ এনভায়রনমেন্ট সেই জায়গাটা তখনই হবে যখন সে ওই জায়গায় ভয় ভীতি ছাড়া স্বাচ্ছন্দ্যভাবে
নিজের যে বহিঃপ্রকাশ বা নিজের যতটুকু দক্ষতা বা নিজের যেটুকু চাহিদা আছে সবটুকু সে সে ওই জায়গায় করতে পারবে। এখন পজিটিভ এনভায়রনমেন্ট কিন্তু আপনাকে 24 ঘন্টা মেনটেন করতে হবে। এখানে আমি আধা ঘন্টা দিলাম, 1 ঘন্টা দিলাম, তাহলে কিন্তু বিকাশের মধ্যে বাধাপ্রাপ্ত হবে। তাহলে পজিটিভ বিকাশটা ইনশিওর করার জন্য আমরা যদি আমাদের পরিবার বা বাচ্চার সবচেয়ে বেশি সময় থাকে তার নিজের পরিবারে, তাহলে নিজের পরিবারটাকে আমরা কীভাবে পজিটিভ এনভায়রনমেন্ট হিসেবে তৈরি করতে পারি একটু দেখি। দেখা যায় যে পরিবারে কে থাকে, মা বাবা, যদি ভাই বোন থাকে ভাই বোন, বা আরও যদি কোনো মেম্বার থাকে তাহলে তারাও পজিটিভ এনভায়রনমেন্টের অংশ হবে। এখন আমরা 2 জন মেনটেন করলাম, বাকি 3 জন করলাম না, তাহলে কিন্তু তার বিকাশ বাধাপ্রাপ্ত হবে। পজিটিভ এনভায়রনমেন্টটাকে ইনশিওর করার জন্য দেখা যাচ্ছে যে বাবা খবর দেখছে, ওখানে যদি গিয়ে শিশু কোনো কথা বলে, কোনো একটা খেলা খেলে, কোনো শব্দ করে, তাহলে কিন্তু আমরা বিরক্ত হয়ে যাই। বাবা বিরক্ত হয়ে বলে অন্য জায়গায় যাও, বা বলতে পারে এখন চুপ থাকো। এরকম অনেক কাজেই কিন্তু আমরা শিশুকে বাধাপ্রাপ্ত করি। তার বলে কি আমরা খবর দেখবো না, বাবারা খবর দেখবে না? বাবাকে তো খবর দেখতে হবে, কিন্তু তার পাশাপাশি শিশু উপযোগী ওই সময়ের জন্য উপযুক্ত পরিবেশের মধ্যে রাখতে হবে আগের থেকে। কিন্তু আগের থেকে যদি আমি ইনশিওর না করে দেই যে এই সময়টুকু শিশু কোথায় থাকবে এবং তার কোনো বাধাপ্রাপ্ত হবে না কোনো কাজে, তাহলে শিশু কী করে মুভ করবে, মুভ করে সবার কাছে যাবে, সবাইকে বিরক্ত করতে পারে, সবার কাছে চাইতে পারে, সবার সাথে শেয়ার করতে পারে, তখন কি আমরা বিরক্ত হয়ে তাকে থামিয়ে দেব। কাজে এই থামিয়ে দেওয়ার অংশ যত কম হবে শিশুর বিকাশ তত ত্বরান্বিত হবে। আমাদের এটা নিশ্চিত করতে হবে। আমরা কিন্তু বিষয়টা জানি যে শিশুকে পরিবেশ দিতে হবে, কিন্তু পরিবেশ যে আমরা দিব, এই পরিবেশটা দেওয়ার জন্য আমাদেরকে এক্সট্রা কিছু চিন্তা, এক্সট্রা কিছু প্রিপারেশন আমাদেরকে নিতে হবে। যদি নেই তাহলেই সর্বক্ষণ আজকে 24 ঘন্টা, আজকে এই 1 সপ্তাহ, 1 মাস এইভাবে তার পজিটিভ গ্রোথগুলো কিছু থাকবে। তাহলে প্রথমটা আমরা পেলাম ব্যালেন্স ডায়েট, দ্বিতীয়তে পেলাম আমরা পজিটিভ এনভায়রনমেন্ট দিতে হবে শিশুকে। পজিটিভ এনভায়রনমেন্ট যদি শিশু না পায় তাহলে বাধাপ্রাপ্ত হবে তার এক্সপ্রেশনে, তার ক্রিয়েটিভিটিতে, তার লার্নিংয়ে, এগুলোতে তার বাধাপ্রাপ্ত হবে। এখন আমরা পজিটিভ এনভায়রনমেন্টও দিলাম, ব্যালেন্স ডায়েটও দিলাম, তারপরে আসবে শিশুর ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আমাদের এখন শহর কেন্দ্রিক যে বাসাগুলো দেখা যায়, আমরা জায়গা খুব কম পাই, খুব ছোট ছোট বাসা, ভাড়া অনেক বেশি, আমাদেরকে মধ্যবিত্ত মানুষ আমাদেরকে খুব অল্প পরিসরে থাকতে হয়। শিশু কী করে, দেখা যায় যে বসে থাকার কাজগুলো বেশি করে। এখানে বসে থাকার কাজ কি? মোবাইলে গেম খেলা, দাবা, লুডো, ক্যারাম, এই জাতীয় খেলায় অংশগ্রহণ করে, ড্রয়িংয়ে অংশগ্রহণ করে, গান শিখে গান গায়, এরকম খেলাগুলোতে বেশি অংশগ্রহণ করে। তাহলে কি হচ্ছে, তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাচ্চার কম হচ্ছে। আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি কম হয় তাহলে কিন্তু বাচ্চার শারীরিক যে বিকাশ সেটা বাধাপ্রাপ্ত হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাচ্চাকে স্ট্রং করতে সাহায্য করবে, বাচ্চার ইমিউনিটি সিস্টেমকে বাড়াতে সাহায্য করবে। কাজে ফিজিক্যাল খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে ইনশিওর করতে হবে যে বাচ্চা ঠিকভাবে তার উপযুক্ত মুভমেন্টগুলো করতে পারছে। কিন্তু আপনাকে কাজে ইনভলভ করতে হবে। বাচ্চা 2 বছর হয়ে গেলে ওকে আপনি বিভিন্ন রকম ড্যান্সিং, প্লে, অ্যাক্টিভিটি, এই জিনিসগুলোতে অংশগ্রহণ করান। এখানে প্লে খুব বড় ভূমিকা রাখবে। আপনি বাচ্চাকে বাসায় খুব ছোট পরিসরে একটু মুভিং করবে, এরকম কিছু খেলা খেলতে পারেন। আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার জন্য দেখবেন যে আপনার সহপাঠী বা সহকর্মী দরকার হবে। এক্ষেত্রে আপনাকে ওর সাথে একটু সময় কাটাতে হবে এবং তাকে এনগেজ করতে হবে। তাহলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটা বড় ভূমিকা রাখবে বাচ্চাকে পজিটিভ গ্রোথটাকে ইনশিওর করার জন্য। এই ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে খেলা সবচেয়ে বড় ভূমিকা রাখবে। এখানে ক্রিকেট, ছোট পরিসরে ব্যাডমিন্টন হতে পারে টেবিল টেনিস জাতীয় খেলা হতে পারে, বা আরও অন্যান্য খেলাও আপনি ইনভলভ করতে পারেন যা আপনার ওই পরিসরে সম্ভব, সেই জাতীয় খেলা। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে বাচ্চাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা ইনশিওর করতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। চতুর্থত যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, এখন আমরা তো ব্যালেন্স ডায়েট দিতে চেষ্টা করছি, কিন্তু ব্যালেন্স ডায়েট কিন্তু সব পরিসরে দেওয়া সম্ভব নাও হতে পারে। অনেক ক্ষেত্রে বাচ্চার কোনো একটা গ্রোথ হরমোনের
ডিফিসিয়েন্সি দেখা দিতে পারে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদেরকে কোনো প্রফেশনালের সাথে বা কোনো মেডিসিন স্পেশালিস্ট বা নিউট্রিশনিস্টের সাথে দেখা করে ওই যে হরমোনটা আমার শিশুর জন্য কম মনে হচ্ছে বা বডি গ্রোথকে হ্যাম্পার করছে, সেই গ্রোথ হরমোনটা সাপ্লিমেন্টারি হিসেবে ইনশিওর করতে হবে। তাহলে কি হচ্ছে, হিউম্যান গ্রোথ হরমোন সাপ্লিমেন্টারি। হিউম্যান গ্রোথ হরমোন সাপ্লিমেন্টারিটা ইনশিওর করতে হবে যখন আমরা বুঝবো যে আমার শিশুর কোনো হরমোনের অভাব দেখা দিচ্ছে এবং কোনো দিকে তার বাধাপ্রাপ্ত হচ্ছে, তার বিলম্ব হচ্ছে। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই প্রফেশনাল সাথে মিট করে বা আমাকে বুঝে, আমাকে গবেষণা করে সেই বিষয়টা দিতে সচেষ্ট হতে হবে। যদি আমরা সেটা ইনশিওর করতে পারি তাহলে কিন্তু আমরা এটাকে নিশ্চিত করতে পারবো বা তার পজিটিভ গ্রোথটাকে ইনশিওর করবে। এই কোমলমতি ছেলে মেয়েদেরকে আমরা এই যে বললাম ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আর এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি করাবো কিন্তু হাই ইন্টেন্সিভিটি ওয়ার্ক আউটের কখনোই নেওয়া যাবে না। মানে খুব তীব্র ভারীযুক্ত কাজ, খুব তীব্র পরিশ্রমযুক্ত কাজ বা অনেক সময় ধরে অ্যাট এ টাইম অনেক সময় ধরে একই ফিজিক্যাল কাজ করা, এই কাজগুলোতে তাকে রাখা যাবে না। তাহলে কি করতে হবে আমাদেরকে, ফিজিক্যাল কাজগুলো অবশ্যই আমাদেরকে বুঝে করতে দিতে হবে, যে হাই ইন্টেন্সিভ হবে না, খুবই তীব্র উচ্চ পর্যায়ের কোনো ভারীযুক্ত কাজ হবে না যেটা তার বিকাশে বাধাপ্রাপ্ত হতে পারে। তাহলে কি পেলাম আমরা পাচ্ছি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইনভলভ করব কিন্তু হাই ইন্টেন্সিভিটি ওয়ার্কআউটে ইনভলভ করব না, যেগুলো বাচ্চার বিকাশে সহযোগিতা না করে বাচ্চারা ক্ষতি করবে। তারপরে আমাদেরকে 6 নম্বরে যেটা নিশ্চিত করতে হবে, 6 নম্বরে যেটা খুবই ইম্পর্টেন্ট, আমরা জানি যে ঘুমটাকে নিশ্চিত করতে হবে। কিভাবে, বাচ্চার বয়স উপযোগী ঘুমটাকে নিশ্চিত না করতে পারলে শরীর পরিপূর্ণ বিশ্রাম পাবে না, ব্রেন ফাংশনটা নর্মাল হবে না। তাহলে আমাদেরকে ঘুম নিশ্চিত করতে হবে। যদি আমরা দেখি 3 থেকে 5 বছরের শিশুর জন্য আপনাকে 10 থেকে 13 ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে। 10 থেকে 13 ঘন্টা 3 থেকে 5 বছরের শিশুর জন্য। আর ঘুমের সবচেয়ে উপযুক্ত সময়টা হবে রাত্রি 10টা থেকে ভোর 4টা। তাহলে ভোর 4টা রাত্রি 10টা, এদিকে 6 ঘন্টা। তার আগে এবং পিছে এইগুলোকে অ্যাড করে আপনাকে 10 থেকে 13 ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে। কার জন্য, 3 থেকে 5 বছর শিশুর জন্য। তার আগে হলে আরও বাড়বে ঘুম, আর এই রেঞ্জের মধ্যে বয়স হলে ঘুমের লেভেলটা হবে 10 থেকে 13 ঘন্টা। আর এখন স্কুল গোয়িং চাইল্ডের জন্য এই ঘুমটা হবে যদি বয়সটা হয় 6 থেকে 12 বছর। 6 থেকে 12 বছর যদি হয় তাহলে আপনাকে ঘুম ইনশিওর করতে হবে 9 থেকে 11 ঘন্টা। বাচ্চার ঘুমটা ইনশিওর করতে হবে 9 থেকে 11 ঘন্টা। এবং টিনেজার যখন হবে, টিনেজার 14 বছরের পর থেকে যখন হবে, তখন এই ঘুমটা আমরা আরও কমে আসবে, 8 থেকে 10 ঘন্টা আমরা এই শিশুদেরকে ইনশিওর করব। যদি প্রপার ইনশিওর না করতে পারি তাহলে কি হবে, পজিটিভ গ্রোথে হ্যাম্পার করবে, বাধাপ্রাপ্ত হবে। সো অবশ্যই যে সময়টুকু বললাম এই সময়টুকু ওকে ঘুমাতেই হবে, 10টা থেকে ভোর 4টা। রাত্রি 10টা থেকে ভোর 4টা বাচ্চাকে এই সময়টুকু ঘুমাতেই হবে। তার আগে এবং তারপরে সময়গুলোকে বাড়িয়ে আপনাকে এই সময়টা ইনশিওর করতে হবে। 3 থেকে 5 বছর হলে 10 থেকে 13 ঘন্টা অবশ্যই। 6 থেকে 12 বছর যদি হয় তাহলে আপনাকে 9 থেকে 11 ঘন্টা ইনশিওর করতে হবে। আর যদি 14 বছরের উপরে হয় অ্যাডাল্টহুডের পর্যন্ত, তাহলে আপনাকে ইনশিওর করতে হবে 8 থেকে 10 ঘন্টা ঘুম। তাহলে আমরা ঘুমটাকে ইনশিওর করব, তাহলে দেখবো যে আমরা বাচ্চার পজিটিভ গ্রোথটাকে আমরা নিশ্চিত করতে পারবো। এবং শেষে যে বিষয়গুলো আসবে আদার্স, এখানে তো আমি কয়েকটা স্পেসিফিক বললাম 6টা। 7 নম্বরে আসবে মাল্টি ফ্যাক্টরসের মধ্যে আসতে পারে তার যদি আমরা কি মেন্টালি স্ট্রেসে ফেলাই, বাচ্চা খুব বেশি দুশ্চিন্তায় যদি পরে কোনো একটা সিচুয়েশনের কারণে, তার আদার্স যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো রকমের কোনো কাজে বিঘ্ন হয়,
বা এটা মাল্টি ফ্যাক্টরস এখানে আসতে পারে, ফ্যামিলি থেকে, সোসাইটি থেকে, কোনো বন্ধু যদি তাকে খুব তীব্র ভয় দেখায়, কোনো একটা ছবি থেকে খুব বেশি ভয় পেয়ে গেল, আদার্স ফ্যাক্টরসগুলো যখন অ্যাসোসিয়েটেড, তখন আমরা আদার্সগুলোকে এর মধ্যে ফেলাবো। তাহলে আমরা দেখি বাচ্চার গ্রোথ ইনশিওর করার জন্য, এটা নর্মাল বাচ্চার ক্ষেত্রে বলছি, স্পেশাল তো অবশ্যই, যেখানে নর্মালের জন্যই আমরা এই গ্রোথটা ইনশিওর করার জন্য এই বিষয়গুলো, এই চিপসগুলোকে আনলাম, সেক্ষেত্রে স্পেশালের জন্য আদার্সের সাথে এই 7টাকে খুব ইন্টেন্সিভলি আপনাকে ফলো করতে হবে। আমরা শুধু চাই বাচ্চা পজিটিভলি বেড়ে উঠুক, কিন্তু কি করছি, কতটুকু করছি আমরা? আপনি কি নোট ডাউন করে রাখেন আজকে কতটুকু কি অভাব হলো তার? এই অভাবটুকু আপনাকে পূরণ করতে হবে। কাজেই দিন যাবে, দিনে দিনে তার ডেভেলপমেন্টগুলো জমা হতে থাকবে। ডেভেলপমেন্ট অবশ্যই জমা করতে হবে, আর এই ডেভেলপমেন্ট জমতে জমতে ম্যাচিউরিটি আসবে, ডেভেলপমেন্ট জমতে জমতে স্কিলফুল হবে, ডেভেলপমেন্ট জমতে জমতে বাচ্চা ইনক্লুশন হবে। কাজেই এই বিকাশগুলোকে আপনাকে নিশ্চিত করতে হবে যেন বাচ্চা, তাহলে আমি আবার একটু রিভিউ করি। প্রথমে আমাদেরকে যে বিষয়টি দেখতে হবে, ব্যালেন্স ডায়েট দিতে হবে বাচ্চাকে, খাবার ইনশিওর করতে হবে। আমরা তো খাবার দেই, খাবার দেওয়ার জন্য আপনাকে এক্সট্রা স্টাডি করে ব্যালেন্স চার্ট ফলো করে খাবারটা দিতে হবে, যেন বাচ্চা খাবারটা নিশ্চিত করতে পারে। তারপরে দিতে হবে পজিটিভ এনভায়রনমেন্ট। আমরা একটা বাসা দিলেই হবে না, তার পরিবার থাকলেই হবে না, কি করতে হবে? সেই পরিবারে সে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটি জায়গায় কি পজিটিভ এনভায়রনমেন্ট পাচ্ছে, এটাকে ইনশিওর করতে হবে। আপনাকে খেয়াল রাখতে হবে আজকে শিশু কি কি বাধাপ্রাপ্ত হলো, কোন জায়গায় বাধাপ্রাপ্ত হলো। যখন আপনি বেশি খেয়াল রাখবেন, বেশি এগুলোকে ইনশিওর করবেন, তার বিকাশ তত বেশি পজিটিভ হবে। বিকাশ পজিটিভ হওয়ার জন্য আপনার একটু খেয়ালই যথেষ্ট। আমরা চাই, কিন্তু আমরা কিন্তু খুব ইন্টেন্সিভলি এই খেয়ালগুলো আমরা রাখি না, তো এগুলো খেয়াল রাখতে হবে। তৃতীয়ত, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, শারীরিক কার্যক্রমে বাচ্চাকে অবশ্যই অংশগ্রহণ করাতে হবে। শারীরিক কার্যক্রম না করলে বাচ্চার শারীরিক বিকাশ পাশাপাশি মানসিক বিকাশে বাধাপ্রাপ্ত হবে। হিউম্যান গ্রোথ হরমোন যেগুলো আছে, যেগুলো ডিফিসিয়েন্সি হবে, সেই হরমোনগুলো ডিফিসিয়েন্সি পূরণ করার জন্য এক্সট্রা সাপ্লিমেন্টারি আপনাকে ইউজ করতে হবে। সেটা অবশ্যই বুঝে করতে হবে এবং খুব বেশি অ্যাপ্লাই করা যাবে না, রিপিটেডলি খুব বেশি অ্যাপ্লাই করা যাবে না, পরিমাণ মতো, এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই সাপ্লিমেন্টারিটা প্রয়োগ করতে হবে। হাইলি ইন্টেন্সিভিটি ওয়ার্কআউটে দেওয়া যাবে না বাচ্চাকে, খুব বেশি উচ্চ ভারীযুক্ত কাজ, খুব বেশি অ্যাট এ টাইম পরিশ্রম, এগুলো করা যাবে না, করলে তার বিকাশে বাধাপ্রাপ্ত হবে। এবং ঘুম নিশ্চিত করতে হবে। ঘুম সময় উপযোগী, 3 থেকে 5 বছর হলে অবশ্যই 10 থেকে 13 ঘন্টা, 6 থেকে 12 বছর হলে বাচ্চাকে 9 থেকে 11 ঘন্টা, এবং যদি 14 বছরের উপরে অ্যাডাল্টহুড পর্যন্ত বাচ্চার ঘুম হতে হবে 8 থেকে 10 ঘন্টা অবশ্যই নিশ্চিত করতে হবে। আর ঘুমের টাইমটা ইনশিওর করতে হবে রাত্রি 10টা থেকে ভোর 5টা, এইটুকু সময় ঘুমাতেই হবে, এবং তার আগে এবং পরে এই টাইমটাকে কাভার করতে হবে। তাহলে এই 6টি এবং আদার্স যে প্রবলেমগুলো আসতে পারে ডে বাই ডে, আপনাকে খেয়াল রাখতে হবে কি কি ঘটনা ঘটতে পারে বাচ্চার সাথে, সেগুলোর প্রতি আপনাকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। যখন আমরা আমাদের চাহিদার সাথে আমাদের কাজের একটা সমন্বয় ঘটাতে পারবো, তখনই শুধুমাত্র আমরা বাচ্চার বিকাশকে ত্বরান্বিত করতে পারবো। অন্যথায় আমরা শুধু চাইবো বাচ্চার বিকাশ পজিটিভ হবে না, আমাদের ডিপ্রেশন বাড়াবে, আমাদের হতাশা বাড়াবে। কাজে আপনার আকাঙ্ক্ষার সাথে আপনার কাজের একটা সূক্ষ্ম সমন্বয় অবশ্যই রাখতে হবে, এবং সূক্ষ্ম সমন্বয়টা আপনার কনসিস্টেন্সি রাখতে হবে প্রতিনিয়ত। বাচ্চা অ্যাডাল্টহুডে না পৌঁছা পর্যন্ত আপনাকে এটিকে ইনশিওর করতে হবে। এই প্রত্যেকটি ধাপ আপনাকে অ্যাডাল্টহুডে যাওয়া পর্যন্ত, নর্মাল বাচ্চার গ্রোথ অটোমেটিক হতে থাকবে, কিন্তু স্পেশাল বাচ্চার গ্রোথ আপনাকে জমা করতে হবে। আপনি আবার মনে রাখবেন, নর্মাল বাচ্চার গ্রোথ অটোমেটিক জমতে থাকবে, সে অটোমেটিক রিসিভ করবে, সে অটোমেটিক নিড এক্সপ্রেস করবে, কিন্তু স্পেশাল বাচ্চা অটোমেটিক গ্রোথ জমবে না। গ্রোথ কিছু জমবে, এবং এই নেগেটিভ গ্রোথও বাচ্চা অনেক বেশি জমতে পারে। কাজে আপনার তীক্ষ্ণ দৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ। তীক্ষ্ণ দৃষ্টি না রাখলে গ্রোথকে আপনি ইনশিওর করতে পারবেন না। আজকের টপিক ছিল
হাউ টু ইনশিওর পজিটিভ গ্রোথ অফ ইউর চাইল্ড। আপনার শিশুর পজিটিভ গ্রোথটাকে আপনি কিভাবে ইনশিওর করবেন সেটা নিয়ে আজকে আমরা কথা বললাম। আর আমাদের আজকে আরও প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার কথা, যে আপনারা এই সময়ে সব কিছু থেকে, ইনস্টিটিউশনাল সাপোর্ট, প্রফেশনাল সাপোর্ট থেকে, ডিটাস্টে থেকে আপনারা বাসায় কী কী প্রবলেম ফেস করছেন সেগুলো আমরা প্রশ্ন উত্তরগুলো এখন আমরা যাব, যে আপনারা কি কি প্রশ্ন জানতে চান। আচ্ছা দেখি, আমি এখন প্রশ্নে যাওয়ার আগে প্রথমে দেখতে পাচ্ছি একজন প্রশ্ন করেছেন, নাহিদা সুলতানা, রাগ সামলাতে কি করা যায়। রাগটাকে যদি আমরা বলি যে অ্যাবনর্মাল বিহেভ, এগ্রেসিভ বা মানসিক একটা অবস্থা, তো এই মানসিক অবস্থাটা কোনো একটা কারণে হয়েছে। সর্বপ্রথম আপনি একটু বোঝেন যে রাগটা কেন করলো। কিছু খাবার চেয়েছে, আমি দেইনি, সেই জন্য কোনো একটা বিহেভ করেছে, তার বিরুদ্ধে আমি নেগেটিভ ইফেক্টটা দেখাইছি, এই জন্য রাগটা করলো। অথবা কি কারণে, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস অ্যাংরিনেস, এই অ্যাংরিনেসের কারণটা কি, এটা বুঝে আপনাকে ব্যবস্থাপনাটা নিতে হবে। শিশুর অবস্থা বুঝতে হবে। যদি আমরা বুঝি অবস্থাটা কি, বাচ্চা এগ্রেসিভটা বেশি করে তার নিডটা ফুলফিল করার জন্য। এখন নিডটা ফুলফিল করার জন্য বাচ্চার বয়স উপযোগী বিভিন্ন রকমের নিড আমাদের পরিবার থেকে তৈরি হয়ে যায়। কিভাবে তৈরি হয়ে যায়, আমরা বাচ্চা রাগ সামলাতে পারি না, সেক্ষেত্রে আমরা বাচ্চাকে তার নিজের যে বস্তুটা বা খাবারটা, সেটা প্রয়োজন না থাকলেও আমরা কিন্তু দিয়ে দিই যখন আমরা সামলাতে পারি না। আর এই যে দিয়ে দিচ্ছি, তখন কিন্তু এই রাগের মাত্রাটা আস্তে আস্তে বাড়াচ্ছে। রাগের মাত্রা কিন্তু আস্তে আস্তে হাই ইন্টেন্সিভিটির দিকে যায়। বাচ্চা এত বেশি জিদ করবে, এত বেশি অ্যাগ্রেসিভ হবে, যা পরবর্তীতে সামলানো কঠিন হবে। আমাদের স্কুলে, আলোকিত শিশু স্কুলে আমরা দেখি অনেক বাচ্চা বাবা মার সামনে যে বিহেভটা করে, স্কুলের সামনে কিন্তু সেই বিহেভটা করে না। কারণ কি, পার্সন, বাচ্চারা খুব ভালো বুঝতেছে যে আমি আমার মা আর বাবার সামনে এই বিহেভটা করলে আমি জিনিসটা পাচ্ছি এবং পাবো। তাদের মনের মধ্যে এই বিশ্বাসটা থাকে। তারা জানে যে বাসায় এই বিহেভটা করলে আমি এই প্রতিফলটা পাবো। সেক্ষেত্রে সে কিন্তু সেই জায়গায় তার কাঙ্ক্ষিত বিহেভটা করতেছে, এগ্রেসিভটা খুব হচ্ছে। আর এই এগ্রেসিভের মাত্রাটা ঠিক তত দূর চলে যাচ্ছে যত দিন ধরে করতেছে সেই পর্যন্ত যাচ্ছে। এখন আমাদের স্কুলে এমন বাচ্চা আছে যে এতটাই তীব্র যে আমরা স্কুলে এই তীব্রতাটা দেখতে পাইনি। একদিন আমরা যখন আমাদের অ্যানুয়াল স্পোর্টসের বাইরে গেলাম, ঠিক তখন মা যখন সামনে থাকলো, মা আর ফ্যামিলি আরেকজন মানুষ তার সামনে, টিচারের সামনে, তার সামনে এই রাগটা শো করলো, যা আমরা স্কুলে কখনোই দেখিনি। কি বুঝাইলাম তাহলে, বাচ্চা ইনভায়রনমেন্ট আর একটা হলো পার্সন। বাচ্চা বোঝে ইনভায়রনমেন্ট আমার বাসা আর পার্সন, এই দুইটা জায়গায় বাচ্চা জিদটা বেশি করে, রাগটা বেশি করে। তারা জানে যে আমি রাগটা করলে আমি এর সুফলটা পাবো। আমরা গার্জিয়ানকে সেভাবে পরামর্শ দেই, বাচ্চাকে আপনি কমান্ড করবেন, আপনি ডিল করবেন, বাচ্চাকে আপনাকে ডিল করতে, আপনাকে চালাতে দিবেন না। আমরা সব সময় বলি, কিন্তু এটা খুব আর্লি এজ থেকে শুরু করলে সহজ, কিন্তু যখন বাচ্চার বয়স একটু বেশি তখন একটু কঠিন হয়ে যায়। কারণ কি, 8-10 বছরে এই রাগের মাত্রাটা খুব বেশি বেড়ে গেছে। বাচ্চা এখন শক্তি প্রয়োগ করে, বাচ্চা এখন এত বেশি টুইস্টিং বিহেভ করে, মুসামুসি করে, যা সামলানো একেবারেই অসম্ভব। বাচ্চা বেশি ভাঙচুর করে, কারণ কি, শক্তি বেড়ে গেছে। আর শক্তি খালি না, তার ইন্টেন্সিটিটা এতটুকু পর্যায়ে গেছে, সে জানে আমি আধা ঘন্টা জিদ করলাম এই জিনিসটা পাবো। আপনি হয়তো বা 20 মিনিট কষ্ট করলেন আমাদের কথা শুনে, কিন্তু আর পারলেন না, 20 মিনিট পরে বাচ্চাকে সেই জিনিসটা দিয়ে দিলেন। এতে কি হলো, বাচ্চা সেই এগ্রেসিভনেসটা আরো পার্মানেন্ট হলো, এবং বাচ্চা বুঝে গেল যে আমি এই 25 মিনিট পর্যন্ত কান্না করলে আমি সেই জিনিসটা পাবো। তাহলে আপনাকে কিন্তু 25 কেন, 1 ঘন্টা ব্যাপী এগ্রেসিভ হলেও আপনাকে সেই জিনিসটা দেয়া যাবে না। প্রথম
প্রথম আপনাকে এটা ফলো করতে খুব কষ্ট হবে, কারণ সে শক্তি প্রয়োগ করবে, জিদ করবে, চিৎকার করবে, আপনার অনেক প্রবলেম সম্মুখীন হতে হবে। তারপরেও এর কোনো বিকল্প নেই। আপনি কিভাবে সামলাবেন যদি আপনি এখন কন্ট্রোল না করেন? কাজেই এগ্রেসিভ হওয়ার জন্য কারণটা আপনাকে খুঁজতে হবে, কেন সে এগ্রেসিভ হচ্ছে। যখন আপনি কারণটা বুঝতে পারলেন যে বাচ্চা এগ্রেসিভ হওয়ার কারণ আমি বুঝতে পারলাম, তখন সেই বিষয়টার উপরে আপনাকে ম্যানেজমেন্ট আনতে হবে। এবং আপনাকে যদি কোনো কিছু চায়, আগেই সেখান থেকে ডাইভার্ট করে রাখতে হবে, সেই জিনিসটা চোখে আড়ালে রাখতে হবে, অথবা বাচ্চাকে অলওয়েজ পারপাসফুল কাজের মধ্যে রাখতে হবে, বাচ্চাকে অন্য একটা সময়ে এই বিষয়ে কাউন্সিলিং করতে হবে। এই বিষয়গুলো আপনাকে ইনশিওর করতে হবে। আর খেয়াল রাখতে হবে যে এই রাগের জন্য কোনো প্রফেশনাল আপনাকে ঠিক করে দিতে পারবে না, শুধু আপনাকে এই সাজেশনটুকু দিতে পারবে যে আপনি তার কথায় চলবেন না, তার কথা মতো আপনাকে চলা যাবে না। আপনি তাকে গাইড করবেন, আপনি আপনার রুটিন তাকে ফলো করতে হবে, তার রুটিন আপনি ফলো করবেন না। যদি করেন তাহলে তো আপনি ডে বাই ডে তার এগ্রেসিভটাকে আরো বাড়াবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। রাগ কমানোর জন্য তাহলে আমরা পাচ্ছি বাচ্চাকে অ্যাভয়েড করব। কি করব? বাচ্চাকে আমরা যখন আমি দেখলাম সে খুব এগ্রেসিভ হয়ে গেছে, যদি ইনজুরিয়াস বিহেভ না করে আমি সরে যাই। যদি ইনজুরিয়াস বিহেভ করে, মাথায় পাড়ি দেয়, কোনো কিছু ভাঙচুর করে, তাহলে কি করতে পারি? আমরা র্যাপিং করতে পারি। কম্বলে র্যাপিং করে 10 মিনিট রেখে দেন, তার সেফটিটা ইনশিওর করেন। সেফটি ইনশিওর করার পরে আপনি যদি দেখেন যে সেফটি ইনশিওর হয়েছে, তাহলে আপনি ওখান থেকে সরে যান, অ্যাভয়েড করেন, আপনি ইগনোর করেন। ইগনোর করার পরে রাগের মাত্রা আস্তে আস্তে কমে আসবে। ইগনোর করার মাত্রা কিন্তু আপনাকে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পর্যন্ত করা লাগতে পারে। ইগনোর ইগনোর করতে হবে প্রথমত। দ্বিতীয়ত, জিনিসটা যখন যখন আমরা যখন আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারবো সিচুয়েশন, তারপরে আপনাকে কাউন্সিলিং করতে হবে যে কি সে এক্সপেক্ট করছিল, সেটা দিলে কি হতো, না দিলে কি হবে, যদি এক্সপ্লেইন বা কাউন্সিলিং করার মতো বয়স হয়। কিন্তু বয়স যদি কাউন্সিলিং করার মতো না হয়, তাহলে কাউন্সিলিংয়ে আমরা যাব না। আপনার বাচ্চাকে ইগনোর করব ওই জায়গা থেকে, আর সেফটি ইনশিওর করবো, কিন্তু আমরা তাকে দিব না কোনো অবস্থাতেই। তাহলে আমার মনে হয় কি আমরা কি প্রশ্নের উত্তরটা পেয়েছি। রাগ সামলাতে কি করা যায়? আমরা রাগ সামলানোর জন্য এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। রাগটা গার্জিয়ানকেই কন্ট্রোল করতে হবে। এটা থেরাপি দিয়ে যাবে না, এটা স্কুল থেকে যাবে না। কারণ কি, পার্সন রিলেটেড আর হলো এনভায়রনমেন্ট রিলেটেড। বাচ্চা বাসায় গেলে করবে, বাচ্চা পার্সন আসলে করবে, বাবা মার সামনে করবে। সো বাবা মাকে কন্ট্রোল হতে হবে, বাবা মাকে ধৈর্য ধারণ করতে হবে ঠিক ততটুকু যতটুকু পর্যন্ত সে পৌঁছে গেছে। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, ঠিক ততটুকু ধৈর্য রাখতে হবে। আর এই ধৈর্য শুধু মা বাবা রাখলেই হবে না, তখন দাদার কাছে যাবে, নানার কাছে যাবে, বড় ভাইয়ের কাছে যাবে, বা হোমমেড যদি থাকে হোমমেডের কাছে যাবে। সবাইকে একই বিহেভ করতে হবে। আশা করি বুঝাতে পেরেছি। রাগ সামলাতে আপনি এই অ্যাক্টিভিটিগুলো অ্যাপ্লাই করতে পারেন। মোবাইলে ফোন কতক্ষণ দেয়া যায়? মোবাইলে ফোন কতক্ষণ দেবে, মানে সে গেম খেলবে বা কোনো কার্টুন দেখবে বা কোনো রাইমস দেখবে, যদি আপনি এই বিষয়টাকে মিন করে থাকেন যে মোবাইলে ফোন নাকি কথা বলবে কতক্ষণ, আমি এটা ক্লিয়ার না। যদি কথা বলতে চায় বাচ্চা, বলতে পারে। বাচ্চা কতক্ষণ কথা বলবে এরকম কোনো বিষয় না। কথা হতে হবে উদ্দেশ্য প্রণোদিত, সোশ্যাল সোশ্যাল যে কমিউনিকেশনটা আমরা করি, সোশ্যাল কমিউনিকেশন হতে হবে অ্যাজ ইউজুয়াল। আর যদি গেম বিষয়টা আনি বা কোনো রাইমস বিষয়টা আনি বা কোনো ভিডিও বিষয় নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে আমরা আপনি সিলেকশন করে দিবেন কোন জিনিসটা দিবেন, এবং 20 মিনিটের বেশি না, অ্যাট এ টাইম 20 মিনিটের বেশি। কিন্তু 20 মিনিটই যখন দিবেন, আপনাকে খেয়াল রাখতে হবে বাচ্চা কি অবসেশনে চলে যাচ্ছে। অবসেশন মানে কি, এত তীব্র দৃষ্টি নিয়ে ঢুকে যাচ্ছে, যখন আপনি ডাকতেছেন আপনার দিকে তাকাচ্ছে না, তার চারপাশে কি ঘটতেছে সে তাকাচ্ছে না সেক্ষেত্রে, এবং যে ভিডিওটা দেখতেছে সেই ভিডিওর সাথে সে রিয়াকশন করছে না, হাসতেছে না, মুভমেন্ট করতেছে না, বা শরীর নাড়াচ্ছে না, তাহলে যদি এই কাহিনীগুলো না ঘটে, অ্যাক্টিভিটিগুলো না ঘটে, তাহলে কিন্তু সে অবসেশনের মধ্যে ঢুকে যাচ্ছে। অবসেশন মানে সে এক দৃষ্টিতে দেখতেছে, আসলে সে কিছু রিসিভ করছে না। তাহলে মোবাইল অফ, মোবাইল স্টপ করে দিতে হবে।
যদি সে মোবাইল থেকে রিসিভ করে, মোবাইলটা দেখে সে রিয়াকশন দেখায়, পারপোজফুল রিয়াকশনটা দেখাতে হবে। হাসির সময় হাসি, কান্নার সময় দুঃখ পাওয়া। তাহলে আপনি খেয়াল করেন যে বাচ্চা কি রিয়াকশন দেখায় কিনা। রিয়াকশন দেখাইলে আপনি মোবাইলটা অ্যাপ্লাই করতে পারেন, আদারওয়াইজ মোবাইলটা বন্ধ রাখাই ভালো। আর 20 মিনিট দিতে পারেন। আবার বাচ্চা অনুযায়ী আপনি এটাকে কম বেশি করতে পারেন, যা আপনাকে প্রফেশনালরা হেল্প করতে পারবে যে এই ইস্যুর জন্য কতটুকু সময় প্রয়োজন হতে পারে। আশা করি বুঝাতে পারলাম। কথা বলতে পারবে, উদ্দেশ্যমূলক কথা, সোশ্যাল কমিউনিকেশন করতে পারবে। আর যদি কোনো রকমের ভিডিও দেখে, গেম খেলে, তাহলে সেই গেমটা আর ভিডিওটা হতে হবে বাচ্চা অ্যাক্টিভলি দেখতে হবে, অ্যাক্টিভ, প্যাসিভলি না। প্যাসিভ মানে গেমটা হচ্ছে যে তাকায় আছে, শুধু কিছু নিচ্ছে না। সে রিয়াকশন দেখায় কিনা খেয়াল রাখতে হবে, সে হাসে কিনা, সেই কার্টুন দেখে, সেই গেম দেখে, রাইমস হলে রাইমসটা সে বলে কিনা, কোনো ওয়ার্ড বলার চেষ্টা করে কিনা বা দৌড়ায় কিনা দেখে দেখে, এই বিষয়গুলো ইনশিওর করতে হবে। তাহলে মোবাইলের বিষয়টা আশা করি আমরা বুঝতে পারলাম। মোবাইলটা আপনারা এভাবে অ্যাপ্লাই করতে পারেন। আর কোনো প্রশ্ন কি আছে কোনো গার্জিয়ানের? তাহলে যদি আর কোনো প্রশ্ন না থাকে, আজকে আমি শেষ করব। আজকে আমার আলোচনার বিষয়বস্তু ছিল হাউ টু এনশিওর চাইল্ডস পজিটিভ গ্রোথ। চাইল্ডস পজিটিভ গ্রোথ, এখানে কিন্তু স্পেশাল, নর্মাল, রেগুলার কোনো কিছু মিন করা হয় নাই। চাইল্ড, সো চাইল্ড মিন চাইল্ড। এখানে স্পেশাল বাচ্চাও চাইল্ড, রেগুলার বাচ্চাও চাইল্ড। সো দুইজনের জন্য হাউ টু এনশিওর পজিটিভ গ্রোথ ফর ইউর চাইল্ড। এখানে আমরা 7টা পয়েন্ট দেখিয়েছি। 7টা পয়েন্টকে ইনশিওর করতে হবে। আর এই 7টা পয়েন্টের সাথে আপনাকে স্পেশালের জন্য স্পেশাল যে বিষয়গুলো, সেগুলোকে ইনশিওর করতে হবে। আশা করি আজকে বিষয়টা আপনারা অনুধাবন করবেন এবং সেগুলোকে নিশ্চিত করতে চেষ্টা করবেন। আলোকিত শিশু চিকিৎসা ভিত্তিক স্কুল থেকে সবাইকে ধন্যবাদ। এবং আগামী মঙ্গলবার আমরা আবার আসছি। এই লকডাউনে আমরা কন্টিনিউ এই জিনিসটা রানিং রাখবো। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।